আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন ১ ঘন্টা সংবাদ দুপুরে। সাথে আছি ফারহানা লোপা এবং আমি সুফি আহমেদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনামগুলো। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন লিয়াকত। অপর ২ প্রধান আসামির রিমান্ড চলছে। পবিত্র আশুরা ইমামবাড়ায় তাজিয়া মিছিল মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, করোনা সংক্রমণের ঝুঁকি। কারবালায় নারী শিশুরা রক্ষা পেলেও ১৫ আগস্টে তা হয়নি। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। পাঁচ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হতে পারে আজ, অংশ নিচ্ছে বিএনপি। শিশুদের নাকে ৩ সপ্তাহ থাকতে পারে করোনা ভাইরাস, আক্রান্ত হতে পারে অন্যরাও, গবেষকদের দাবি। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। সিনহা হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন প্রধান আসামি বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক লিয়াকত। কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর বেলা ১১টা ৫০ তাকে আদালতে নিয়ে আসে তদন্তকারী সংস্থা র্যাব। মামলার অপর ২ প্রধান আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও উপপরিদর্শক নন্দ দুলালের শেষ দিনের রিমান্ড চলছে। এদিকে এ ঘটনায় বরখাস্ত ওসি প্রদীপের সাক্ষ্য নিতে না পারায় প্রতিবেদন জমা দিতে আরও সময় চাইবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সকালে কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান কথা জানান। তদন্ত কমিটির প্রধান জানান, ২ দফা সময় বাড়ানোর পরও ৩১ আগস্ট নির্ধারিত দিনে প্রতিবেদন দিতে পারছেন না তারা। মূলত র্যাবের রিমান্ডে থাকা বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ না পাওয়ার কারণেই প্রতিবেদন দেয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তৃতীয়বারের মতো সময় বাড়ানোর আবেদন করা হচ্ছে বলে জানান মিজানুর রহমান। বলেন, তদন্তের প্রায় সব কাজ শেষ, প্রদীপকে জিজ্ঞাসাবাদের সুযোগ পেলেই প্রতিবেদন জমা দেয়া যাবে বলে জানান তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন লিয়াকত, প্রায় ২ ঘন্টার মতো হয়ে গেল, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এ বিষয়ে? এখনো পর্যন্ত তিনি বের হননি, অর্থাৎ এখনো পর্যন্ত তিনি জবানবন্দি দিচ্ছেন। প্রায় 2 ঘন্টারও বেশি সময় পার হয়েছে এবং কবে নাগাদ তাকে বের করা হতে পারে সেটি জানার জন্যই মূলত আদালত প্রাঙ্গণে গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন মামলা সংশ্লিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন। আর আজকে মূলত বেলা 12টার দিকে তাকে এখানে নিয়ে আসা হয় এবং তার আনার পরেই মূলত তার জবানবন্দি দেওয়া শুরু হয়। আর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সিনহা হত্যা মামলার প্রধান আসামি কিন্তু এই পরিদর্শক লিয়াকত, যিনি সিনহাকে গুলি করার সময় যে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শকের দায়িত্বে ছিলেন এবং সিনহাকে তিনিই মূলত গুলি করেন এবং তার পিস্তল থেকে এই 4টি গুলি করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। তো আজকের জবানবন্দিতে মূলত তিনি কেন গুলি করেছিলেন, এই গুলি করার পেছনে তিনি কি সেই ঘটনাস্থলেই এই সিদ্ধান্ত নিয়েছেন নাকি এর আগে অন্য কোনো ঊর্ধ্বতন অফিসার তাকে এই আদেশ দিয়েছেন, এই ধরনের নানা যে প্রশ্নের জবাবগুলো হয়তো আজকের জবানবন্দিতে মিলবে। আর সবচেয়ে বড় বিষয়, যেহেতু তার বিরুদ্ধেই অভিযোগ, তিনি যদি সেই অভিযোগ স্বীকার করে নেন, তিনি যদি তার দায় স্বীকার করে যদি আদালতে জবানবন্দি দেন, সেই ক্ষেত্রে এই মামলার তদন্ত প্রক্রিয়ার যে অগ্রগতি, সেই অগ্রগতির ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো এই মামলার অভিযোগপত্র সেটি আদালতের তদন্ত কর্মকর্তা জমা দিতে পারবেন। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো সেটি হচ্ছে প্রধান আসামি ওসি প্রদীপ কুমার দাস এবং উপপরিদর্শক নন্দ দুলালের তো আজই রিমান্ড শেষ হচ্ছে, তো এই দুজন প্রধান আসামিকে নিয়ে পরবর্তী প্রক্রিয়াটা কি হবে সে বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? এখন পর্যন্ত যেহেতু তারা রিমান্ডে রয়েছেন, তাদেরকে পরবর্তী প্রক্রিয়া কি হবে সেটি সুনির্দিষ্ট নয়, কিন্তু সাধারণত আমরা যেটি দেখি সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যেহেতু 15 দিনের বেশি সাধারণত যে আসামিদেরকে রিমান্ডে নেওয়া হয় না। এখন প্রদীপ সহ বাকি যেই নন্দদুলাল রক্ষিত তাদের কিন্তু আজকে 14 দিন পূর্ণ হবে,
এবং তাদের রিমান্ড কিন্তু শেষ হচ্ছে। এই শেষ হওয়ার কারণে তাদেরকে হয়তো আর রিমান্ড নাও চাওয়া হতে পারে। সেক্ষেত্রে যদি তাদের রিমান্ড তদন্ত কর্মকর্তা না চান তবে তাদের কারাগারে প্রেরণ করা হবে। কিন্তু যদি তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন করেন সেক্ষেত্রে সেই রিমান্ড আবেদন মঞ্জুর হয় কিনা সেটি হচ্ছে একান্তই আসলে যিনি বিচারিক হাকিম থাকবেন তার বিষয়। কারণ আমরা এর আগে এই বিষয়টি উঠে এসেছিল যে বারবার তাদেরকে রিমান্ডে নেওয়ার বিষয়ে, সেই ক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবীরা বলেছিলেন যে তাদের আর নতুন করে রিমান্ডে চাওয়ার সুযোগ নেই। যদিও আমরা দেখেছি বাদীপক্ষের যারা আইনজীবী তারা বলছেন যে ফৌজদারি কার্যবিধির 167(3) উপধারায় কিন্তু বলা আছে যদি মামলার তদন্ত প্রক্রিয়ার স্বার্থে বিচারক যদি চান সেক্ষেত্রে তাদেরকে আরও দীর্ঘ সময় অনুমোদন দিতে পারেন জিজ্ঞাসাবাদের জন্য, এমন একটি কথা তারা বলেছেন। এখন শেষ পর্যন্ত কি হয় সেটি হয়তো আগামীকাল তাদেরকে যখন আদালতে তোলা হবে সেই ক্ষেত্রে র্যাবের ভূমিকা এবং যে বিচারকের আদেশ কি হয় সেটির উপরেই আসলে নির্ভর করছে এর পরবর্তী প্রক্রিয়া কি হবে। কক্সবাজার থেকে সহকর্মী ইফতেখার ফয়সাল জানাচ্ছিলেন সিনহা হত্যা মামলার অগ্রগতির খবরাখবর। করোনা ঝুঁকি এড়াতে এবছর সীমিত পরিসরে হচ্ছে পবিত্র আশুরার তাজিয়া মিছিল সহ নানা আনুষ্ঠানিকতা। পুরান ঢাকার হোসেনি দালানের ভেতরে হয় সংক্ষিপ্ত তাজিয়া মিছিল। যদিও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি, ফলে বেড়েছে করোনা ঝুঁকি। করোনা ভাইরাস সংক্রমণের কারণে অন্য সব আয়োজনের মতো এবার সীমিত পবিত্র আশুরার আনুষ্ঠানিকতাও। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় এবার ইমামবাড়ার হোসনি দালান প্রাঙ্গণের ভেতরেই তাজিয়া মিছিল হয়। 100 বছরের ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো শহর জুড়ে হয়নি তাজিয়া মিছিল। অবশ্য মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে উদাসীনতা। বেশিরভাগই পরেনি মাস্ক। স্বল্প পরিসরে মিছিলেও সম্ভব হয়নি সামাজিক দূরত্ব বজায় রাখাও। অন্যবারের মতো ইমামবাড়ার সামনে বসেনি মেলা। সরকার গার্ড দিলে শুক্রচারে করা পারতো, ওই মিছিলটা একটা শোক মিছিলটা হওয়া দরকার ছিল। মিছিল হয়, যে যার যার মনোনীত আছে, কারো পুরা হয় কারো হয় না, সবের যে হইব তা তো সবই আহে আশা করে। যদিও আয়োজক কমিটির দাবি সরকার প্রদত্ত নিয়ম মেনেই হয়েছে সব আনুষ্ঠানিকতা। এই বছর করোনার কারণে খুবই সংক্ষিপ্ত আকার করা হয়েছে। সরকারের নির্দেশকে আমরা সম্মান প্রদর্শন করেছি। এদিকে কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও আশুরা উপলক্ষে নেওয়া হয় 3 স্তরের নিরাপত্তা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিলের খবর জানাতে রাজধানী পুরান ঢাকার হোসনি দালান এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, এই মুহূর্তে হোসনি দালানের সামনে জনসমাগম কেমন দেখছেন? সকাল থেকে আমরা যেমনটা দেখেছি সেখানে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি। এই মুহূর্তে সেখানে কি চিত্র আমাদের জানাবেন? দেখুন, তাজিয়া মিছিল সহ আশুরার যে আনুষ্ঠানিকতাগুলো, এই ধর্মীয় অনুশাসন মেনে সে আনুষ্ঠানিকতা কিন্তু পালিত হচ্ছে এখানে। তো সকালবেলা আমরা দেখেছি যে সকাল 10টার আগের থেকেই কিন্তু মানুষ এখানে ঢুকতে শুরু করে এবং এখানে কিন্তু লাইন ধরে একজন একজন করে মানুষ ঢোকানো হতে থাকে। কিন্তু সেই সামাজিক বা শারীরিক দূরত্ব কিন্তু ওই জায়গাটি পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এরপর যখন মানুষগুলো হোসেনি দালানের ভেতরে প্রবেশ করে, অর্থাৎ অভ্যন্তরে প্রবেশ করার পর কিন্তু আর কোনো শারীরিক দূরত্বর বিষয়টি কিন্তু এখানে আর মানা হয়নি স্বাস্থ্যবিধি। তো আমরা সেখানে দেখেছি যে যখন তারা জমায়েত হয়ে তাজিয়া মিছিল করে অথবা খাবার নেবার জন্য এখন যেমন লাইনে দাঁড়িয়েছেন অনেকে, এর কোথাওই কিন্তু শারীরিক দূরত্ব মানা হচ্ছে না। সব কিছু মিলিয়ে যে বিষয়টি অন্যান্য বারের যে আশুরা থেকে এবারের বিষয়টি প্রেক্ষাপট কিন্তু একটি ভিন্ন। 100 বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলটি যে পুরো শহর জুড়ে হয় এবার কিন্তু সেটি হয়নি। এবং আমরা ডিএমপির যে নির্দেশনা ছিল যে এবার শুধু হোসেনি দালানেই তাজিয়া মিছিল করা যাবে, তাও দালানের যে চত্বরটি রয়েছে এই চত্বরের অভ্যন্তরে, বাইরে যাওয়া যাবে না। আর এছাড়া ঢাকা শহর কিংবা অন্যান্য জায়গাতে কোনো ধরনের তাজিয়া মিছিল এবার হবে না, এমন একটি নির্দেশনা কিন্তু ছিল। তো সেই প্রেক্ষাপটে আমরা কিন্তু মিরপুর, মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গাতে ঘুরে দেখেছি। তো সেই জায়গাগুলিতে আমরা যেমন দেখেছি যে মসজিদে বয়ান বলুন কিংবা অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো, এগুলো কিন্তু ওই কম্পাউন্ডের যে অভ্যন্তরে অর্থাৎ মসজিদে বা তার আশপাশে এলাকাতেই সীমাবদ্ধ রয়েছে। আমরা মিরপুরে যেমন দেখেছি সেখানে খণ্ড খণ্ড দু একটি মিছিলের মতো দেখেছি, কিন্তু জনসমাগম তেমন একটা সেখানে আমরা দেখতে পাইনি। তবে সেখানেও কিন্তু শারীরিক দূরত্ব সেটি আসলে মানা হয়নি। আর সবকিছু মিলিয়ে আমরা এখানে পুলিশের সঙ্গে আপনি আনুষ্ঠানিকতার বিষয়ে বলছিলেন, অন্যান্য বছর আমরা যেমনটা দেখেছি যে দুপুরের মধ্যে তাজিয়া মিছিলটি শেষ হয়ে যেত। এবার যেহেতু হচ্ছে ছোট পরিসরে হচ্ছে, এই মুহূর্তে আসলে কি আনুষ্ঠানিকতা হচ্ছে বা কখন নাগাদ এই আনুষ্ঠানিকতা শেষ হবে?
দেখুন, বলতে গেলে আনুষ্ঠানিকতা কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে। তাজিয়া মিছিল ছাড়া এই দিনে আসলে নিশা নোড়ানো সহ বাকি যে কাজগুলো থাকে এগুলো কিন্তু এখন শেষ পর্যায়ে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে খাবার দেয়া হচ্ছে, খাবার নেবার জন্য একটি লাইনও আপনি আমার সামনে যে ক্যামেরায় হয়তো আপনি দেখতে পাচ্ছেন। তো এই যে আনুষ্ঠানিকতা, এরপরেই কিন্তু আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে। এবং আমরা যেটা এই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে সন্ধ্যার দিকে একটি বয়ান হওয়ার কথা রয়েছে, যেটি আসলে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে শুরু হবে এবং রাত 10টার মধ্যে শেষ হয়ে যাবে। এবং পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে আর কোনো মিছিল সেটা অভ্যন্তরে হোক কিংবা রাস্তায় হোক, আর কোনো মিছিল হবার কিন্তু কোথাওই কোনো সম্ভাবনা নেই। তবে আমরা মিরপুরে কিংবা মোহাম্মদপুরে ঘোরার পর আমরা সেখানে জানতে পেরেছিলাম যে ওখানকার যারা মানুষ রয়েছেন তারা বলছিলেন যে বিকাল 5টার পর অথবা সন্ধ্যা 6টার দিকে তারা একটি মিছিল বের করতে চাইছেন, এরকম কিছু পরিকল্পনার কথা আমরা শুনেছিলাম। কিন্তু পুলিশ বলছে যে এমন কোনো মিছিলের কোনো অনুমতি আসলে দেয়া হয়নি বা সন্ধ্যার মধ্যে দেওয়ার সম্ভাবনাও নেই। তো সেক্ষেত্রে বলা যায় যে আনুষ্ঠানিকতা প্রায় শেষ পর্যায়ে এবং এবারের আশুরাতে তাজিয়া মিছিলের কোনো অনুমতি যেহেতু দেওয়া হয়নি, তো মিছিল বেরোনোর সম্ভাবনাটিও কম। রাজধানী পুরান ঢাকার হোসনি দালান এলাকা থেকে আশুরা উদযাপনের খবর জানাচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। 5 বছর পেরিয়ে গেলেও হোসনি দালানে বোমা হামলার বিচারে অগ্রগতি নেই। বিচার শুরুর 3.5 বছরে 46 জনের মধ্যে সাক্ষ্য দিয়েছেন মাত্র 11 জন। রাষ্ট্রপক্ষ বলছে আসামি মাসুদ রানার বয়স জটিলতা ও সাক্ষীদের সময় মতো আদালতে হাজির করতে না পারায় বিলম্ব হচ্ছে। আর পুলিশের দাবি সাক্ষীদের ঠিকানায় না পাওয়ায় হাজিরা জটিলতা তৈরি হয়। 2015 সালে 23 অক্টোবর মধ্যরাতে পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলা করে জঙ্গিরা। নিহত হয় 2 জন, আহত শতাধিক। এ ঘটনায় চকবাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। তদন্ত শেষে 2016 সালের অক্টোবরে 10 জনকে অভিযুক্ত করে দেয়া হয় চার্জশিট। 4 মাসে অভিযোগ গঠনের পর শুরু হয় বিচার। বিচার শুরুর 3.5 বছরে আটকে আছে সাক্ষ্য গ্রহণেই। 2018 সালের অক্টোবরের পর আর সাক্ষ্য গ্রহণই হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন মাসুদ রানা নামে এক আসামিকে নাবালক বলে আবেদন করে আসামি পক্ষ, সেটির তদন্তেই হয়েছে সময়ক্ষেপণ। এখানে আমরা চাচ্ছি যে যেখানে 46 জন সাক্ষী, একজনকে না পাওয়া গেলে আরেকজনকে তো নিয়ে আসতে হবে। এইভাবে সময়গুলি আদালতে পাঠানো হয়েছে, কিন্তু সেটা এখনো কোনো রিটার্ন আসেনি। যে আসামির কি অবস্থান সেটা এখনো জানা যায়নি। পুলিশ বলছে সাক্ষীদের হাজির করার ক্ষেত্রে কোনো দায় নেই তাদের। অনেক সাক্ষীকেই তাদের ঠিকানায় পাওয়া যায়নি। মামলায় সাক্ষী ঠিকমতো হাজির হচ্ছে কিনা, কয়জন সাক্ষী হাজির হলো, কয়জন হাজির হলো না, সেগুলোর এবং কেন যদি কেউ হাজির হতে না পারে, কেন হাজির হতে পারলো না, সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হয়। এবং সাক্ষী যদি কেউ যথাসময়ে ইচ্ছাকৃতভাবে হাজির না হয়ে থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তো আমার মনে হয় যে আইনজীবীরা যে অভিযোগ করে থাকেন সেটা যথাযথ না। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন উপাসনালয়ে হামলার মতো ঘটনার বিচারে ধীরগতি কখনোই কাম্য নয়। বিচার কাজে সম্পৃক্তদের আরো আন্তরিক হওয়ার তাগিদ তাদের। বিচারের আওতায় আনে আইনের প্রয়োগ করে, আমি বলছি না যে আইনের অপপ্রয়োগ করে, আইনের প্রয়োগের মাধ্যমে বিচারগুলো শেষ করা উচিত। এমন মামলার বিচার দ্রুত শেষ না হলে বিচার ব্যবস্থার উপর জনগণ আস্থা হারাতে পারে বলেও মনে করেন বিশ্লেষকেরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারবালার শোকাবহ ঘটনায় নারী শিশু রক্ষা পেলেও 15 আগস্টে ঘাতকদের হাত থেকে রক্ষা পায়নি। এর মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশে খুনের রাজত্ব কায়েম করেছিলেন জিয়াউর রহমান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক সরকারের সময় তারাই গণতন্ত্র খুঁজে পান না যারা সামরিক শাসকের তল্পি বাহক ছিলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা সহ 15 আগস্টে নিহতদের স্মরণে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য স্বাধীন ও যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলতে বঙ্গবন্ধুর বহুমাত্রিক উদ্যোগের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, মাত্র 3.5 বছরে দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের ভিত রচনা করে রাষ্ট্রের সকল ভিত্তি দাঁড় করান বঙ্গবন্ধু, কিন্তু তাকে সময় দেয়া হয়নি।
আমরা ব্যক্তিগতভাবে সব হারিয়েছি, কিন্তু রাষ্ট্র হারিয়েছে একটি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের সকল সম্ভাবনাকে। কারবালা ময়দানে ইমাম হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কারণ তারা ন্যায়ের পথে ছিল। কিন্তু কারবালার এই হত্যাকাণ্ডে নারী শিশুদের কিন্তু হত্যা করা হয়নি। কিন্তু 15ই আগস্ট ধানমন্ডি বাড়িতে নারী শিশু বা মিন্টু রোডে কোথাও নারী শিশু রক্ষা পায়নি। দেশের বর্তমান শাসনের সমালোচনাকারীদের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মার্শাল অর্ডিন্যান্স দিয়ে যারা ক্ষমতা আসে তারা তো গণতন্ত্র দিতে পারে না। তা আমাদের যারা অনেক বুদ্ধিজীবী জ্ঞানীগুলো অনেকেই গণতন্ত্র খুঁজে বেড়ান, এবং তারা গণতন্ত্র খোঁজেন সেই হয় ইমার্জেন্সি যখন জারি হয় তখন, অথবা এরকম মিলিটারি ডিক্টেটর আসলে তখন তারা গণতন্ত্র স্বাদ পান। কিন্তু গণতান্ত্রিক পরিবেশে তারা গণতন্ত্র পায় না। অর্থাৎ তাদের চরিত্রটা হচ্ছে চাটুকারিতা করা, তোষামোদি করা। কারণ যারা এভাবে হঠাৎ করে ক্ষমতা দখল করে তারা এই তোষামোদকারীদেরকে হায়ার করে। করোনা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা সংকট সৃষ্টি করলেও থমকে দিতে পারেনি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ প্রতিকূলতা জয় করে সরকার দেশকে এগিয়ে নেবে সবার সহযোগিতায়। করোনায় মৃত্যুহার কমিয়ে আনার লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ বিকেলে গণভবনে বসছে দলের মনোনয়ন বোর্ডের সভা। 5 আসনের উপনির্বাচনে 141 জন দলীয় ফর্ম সংগ্রহ করেছেন। প্রতি আসনে গড়ে আগ্রহী প্রার্থী 28 জন। এবার প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্ব থাকছে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন প্রত্যাশীদের তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রার্থী চূড়ান্ত করা হবে। করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা। এছাড়া মনোনয়ন বোর্ডের সদস্য সংখ্যাও এবার কমিয়ে আনা হয়েছে। আসন্ন উপনির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপি। শনিবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রোববার পাবনা 4 শূন্য আসনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি করবে দলটি। বৈঠকে আসন্ন 5টি আসনের উপনির্বাচনে অংশগ্রহণ নিয়ে নেতারা বিশদ আলোচনা করেন। সেখানে বেশিরভাগ নেতা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানালেও উদ্ভূত পরিস্থিতিতে শেষ পর্যন্ত নির্বাচনে যাওয়ার পক্ষে সবাই একমত পোষণ করেন। বৈঠকের এই সিদ্ধান্ত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আজ বিকাল 5টা পর্যন্ত এই আসনের জন্য দলের মনোনয়ন ফর্ম বিক্রি করা হবে। আগামীকাল সোমবার দুপুর 2টার মধ্যে মনোনয়ন ফর্ম জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের এই সময়ের মধ্যে মনোনয়ন ফর্ম ক্রয় ও জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সোমবার বিকাল 5টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এই সকল উপজেলা আর উপনির্বাচনে আমরা যাচ্ছি, অতীতে গিয়েছি, এখনো যাচ্ছি, ভবিষ্যতে যাব। আমরা গণতান্ত্রিক পার্টি এবং মধ্যমপন্থী গণতান্ত্রিক পার্টি, আমরা নির্বাচনে বিশ্বাস করি, সেই জন্য আমরা নির্বাচনে যাচ্ছি। জনগণ ভোট দিতে পারছে না, সেটার ব্যর্থতা নির্বাচন কমিশনের। অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলতে না পারার বিধিনিষেধ অনুসন্ধানী সাংবাদিকতাকে ঝুঁকিতে ফেলবে, সংকুচিত করবে অবাধ তথ্য প্রবাহকে। সম্প্রতি এ বিষয়ে সচিবদের মন্ত্রণালয়ের দেওয়া চিঠির প্রতিক্রিয়া এসব কথা বলছেন সাংবাদিক নেতারা। তাদের মতে ঔপনিবেশিক সময়ের এই বিধিনিষেধের সংবাদ প্রকাশে সৃষ্টি হবে প্রতিবন্ধকতা, প্রশাসনিক জবাবদিহিতা ও দুর্নীতি বিরোধী অভিযানে পড়বে বাধার মুখে। সরকারি চাকরিতে অনুমতি ছাড়া কথা না বলার বিধিনিষেধ পুরনো হলেও কর্মচারীদের শৃঙ্খলায় আনার নামে এই নির্দেশনা নতুন করে জারি হয় নানা সময়। 1979 সালের সামরিক শাসন আমলে করা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার 22 ধারাটি মনে করিয়ে দিয়ে 18ই আগস্ট সব সচিবদের এই সংক্রান্ত চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া কর্মকর্তারা গণমাধ্যম বা অনলাইনে বক্তব্য, মতামত ও নিবন্ধ প্রকাশ করতে পারবে না।
তবে একবিংশ শতাব্দীর এই অবাধ তথ্য প্রবাহের যুগে এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান। প্রশাসনের কর্মকাণ্ড স্বচ্ছ করতে হয়, জবাবদিহি করতে হয়, দুর্নীতিমুক্ত করতে হয়, তাহলে তথ্যের অবাধ প্রবাহ থাকতে হবে। কিন্তু তথ্যের অবাধ প্রবাহ বিঘ্নিত হলে এই জবাবদিহিতা এবং স্বচ্ছতা হ্রাস পাবে। সাংবাদিক নেতারা বলছেন, তথ্যের গতিরোধে ঔপনিবেশিক আমলের এই আইন ও বিধির সীমাবদ্ধতা দূর করেছিল তথ্য অধিকার আইন। তাতে বলা আছে, রাষ্ট্র কখনো তথ্য নিয়ন্ত্রণ করবে না। কিন্তু নতুন এই আদেশ সেই তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক বলেও মত তাদের। তারা বলছেন, এরই মধ্যে এসব নির্দেশনা মাঠ পর্যায়ে ভুল বার্তা দিচ্ছে। এতে নানা পর্যায়ের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে বিপাকে পড়ছেন সাংবাদিকরা। সরকারের দুর্নীতি সম্পর্কে বলবে না, সরকারের অনিয়ম সম্পর্কে বলতে পারবে না, একটা হাসপাতালে যদি ভুয়া মাস্ক আসে সেই সম্পর্কে বলবে না, একটা রোগী যদি মারা যায় সেই সম্পর্কে বলবে না, কিন্তু সরকারের হাসপাতাল খুব ভালো চলছে, করোনার জন্য কোনো সমস্যা না, এটা বলতে পারবে। এটি মানুষ মনে করে যে সরকার তার নিজস্ব সুবিধার জন্য হঠাৎ করে আইনটি স্মরণ করিয়ে দিচ্ছে। ৭৯ আচরণ বিধিমালার বিধিতে আরও বলা আছে, সরকারি কর্মচারীরা চাকরির শুরুতেই নিজের ও পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব জমা দিবেন। কোনো লাভজনক বা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের অংশীদার হতে পারবেন না। পাশাপাশি অংশ নেওয়া যাবে না রাজনৈতিক কর্মসূচিতেও। তবে সব বিধি মেনে চলায় গুরুত্ব না দিয়ে সরকার কেন শুধু তথ্য প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ সামনে আনছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। কথা বলার অধিকার সংকুচিত করা ঠিক হবে না। সাংবাদিকদের এখন দায়িত্ব যে শুধুমাত্র 22 ধারা কেন, অন্য ধারাগুলি সরকারি কর্মকর্তারা কতটা মানছেন সেটা দেখা দরকার। স্পর্শকাতর ঘটনাসহ নানা বিষয়ে তথ্য গোপন করতে এ প্রজ্ঞাপনকে সরকারি কর্মকর্তারা এখন ঢাল হিসেবে ব্যবহার করবে বলেও শঙ্কা সাংবাদিক নেতাদের। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশ কিছুদিন ধরেই ধীরগতি দুর্নীতি বিরোধী অভিযানে কদিন আগেও যেই ধরপাকড় চলছিল তাও প্রায় বন্ধ। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, অভিযান চলছে, তবে করোনার কারণে তা বড় করে সামনে আসছে না। এদিকে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অভিযানের সুফল মিলবে না। গত সেপ্টেম্বরে ক্যাসিনো বিরোধী অন্তত 35টি অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী, যাতে আটক হন যুবলীগ নেতা সম্রাট, জি.কে. শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়া এবং আওয়ামী লীগ নেতা এনুরুপন সহ বেশ কয়েকজন। ওই অভিযান 1.5 মাস জোরালো থাকলেও ধীরে ধীরে গতি কমে আসে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, করোনা পরিস্থিতিতে শাহেদ, আরিফ ও সাবরিনাদের আটক করা হয়েছে। এটাও দুর্নীতি বিরোধী অভিযানের অংশ। কোনো কিছু স্তীমিত হয়নি, আমাদের সব কিছুই আমাদের নজরদারিতে রয়েছে। আমরা যখন তথ্য পাচ্ছি, যেটারই তথ্য পাচ্ছি সেটাই আমরা ব্যবস্থা নিচ্ছি। অনেক সময় হয়তো দৃশ্যমান কিছু আপনারা দেখছেন না, কিন্তু আমাদের তথ্য ভিত্তিক অভিযান সেগুলো কিন্তু চলমান আছে এবং আমাদের এটা থাকবে। আমরা এই অভিযানগুলো আমরা চালিয়ে যাব। আওয়ামী লীগ নেতারা বলছেন, দলীয় পরিচয়ে কেউ দুর্নীতি করলে সাংগঠনিক শাস্তির পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। যত প্রভাবশালী হোক, কেউ ছাড় পাবে না। অনেক সময় দেখা গেছে যে আমাদের এই শক্ত অবস্থানের বাইরেও অনেক হয়তো ছোটোখাটো অপরাধে জড়িয়ে পড়ে বা অনিয়মে জড়িয়ে পড়ে। আমাদের কাছে যখনই যেসব তথ্যগুলো আসে, আমরা চেষ্টা করি সেগুলোকে সাংগঠনিকভাবে এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। ক্যাসিনো বিরোধী ও শুদ্ধি অভিযানের পর প্রায় 1 বছর হতে চলল, কিন্তু জি.কে. শামীম বাদে গ্রেপ্তার কারোরই বিচার শুরু হয়নি। এত দেরি হলে সুফল পাওয়া যাবে না, মন্তব্য অপরাধ বিশেষজ্ঞের। এটাকে যদি আমরা পরিপূর্ণ করতে চাই, তাহলে দ্রুততার সাথে বিচার সমাধা এবং প্রকৃত অর্থেই যারা অফেন্ডার তাদের পানিশমেন্টের আওতায় আনা এবং যারা ভিকটিম তাদেরকে উপযুক্ত জাস্টিস বা অধিকারকে এনশিওর করার মধ্য দিয়েই আসলে এটা কেবলমাত্র তখনই এটা আমরা বলতে পারবো যে দুর্নীতি বিরোধী অভিযান একেবারে পুরোপুরি সার্থক হয়েছে। দুর্নীতি বিরোধী অভিযানে আটক সম্রাট সহ অনেকেই নানা অজুহাতে দীর্ঘদিন হাসপাতালে আছেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের কাপাসিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলার 5 দিনেও আটক হয়নি কেউ। এর আগে ইন্টারনেটে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগ তুলে
26 অগস্ট মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই গৃহবধূ। মামলায় 3 জনের নাম উল্লেখ করা হয়। পুলিশ বলছে আসামিদের ধরতে অভিযান চলছে। গত বছরের ৩ ডিসেম্বর কাপাসিয়া উপজেলা সদরের সাফাইস্টি গ্রামে বন্ধু স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ করেন এক ব্যক্তি। আর এরপর থেকেই সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন 3 বন্ধু ধর্ষণ করে ওই গৃহবধূকে। প্রায় 8 মাস ধরে এই ঘটনা চলতে থাকলেও মুখ খোলেননি ভুক্তভোগী ওই নারী। তবে সম্প্রতি তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ায় জানাজানি হয় বিষয়টি। এরপর 3 ব্যক্তির নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ওই গৃহবধূ। বলতেছে যে এইগুলা দেখ ভিডিও করছি, এগুলো যদি তুই বাসায় জানাস তোর স্বামীরে বলস, এগুলো আমি ফেসবুকে দিয়ে দিব, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিব, বিদেশে আমার পার্টনার আছে ওদের এখানে দিয়ে দিব, তোর মান সম্মান নষ্ট করে দিব। তারপর বলতেছে তোর স্বামী তো আমার সাথে সবসময় থাকে, ওরে মেরে ফেলবো। এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার তাগিদ ক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনদের। একটা ভিডিও আমি দেখছি এরকম আমার ওর আসলের আর আমার ওয়াইফের, দেখার পরে হয়তো আমি ওই ভিডিওর চ্যানেল থেকে ওই মানে যেই চ্যানেলে ভিডিওটা দিছে এই চ্যানেল থেকে আমি যখন ওই সার্ভারে গেছি, মানে চ্যানেল বের করতে করতে মেন সার্ভারে ওখানে দেখলাম যে আরও বেশ কয়েকটা ভিডিও এরকম কাপাসের আরও অনেক মহিলা মানুষের ছবি তারা ওই ভিডিওতে xvideos.com নামে যে পর্ন সাইট এখানে তারা আপলোড দেয়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মামলাটি তদন্তাধীন আছে। আসামিদের গ্রেপ্তার করতে জোর তৎপরতা চলছে। আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে। আর এই অভিযোগ দেওয়ার আগে এদের একটা আপোষ মীমাংসা হয়েছিল, এই জন্য আসামি মানে পলাতক হইতে সহজ। ওই গৃহবধূকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্তরা হলেন সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মাহফুজুর রহমান রাসেল মোল্লা, ব্যবসায়ী খায়রুল ইসলাম সবুজ ও সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক জাকির হোসেন সোহেল। মামলা দায়েরের পর থেকে পলাতক আছেন অভিযুক্ত 3 ব্যক্তি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কুয়েতে খুন হওয়া প্রবাসী বাংলাদেশি মা মেয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছে তাদের স্বজনরা। নিজ বাসায় খুন হওয়ার ঘটনায় শোকস্তব্ধ মমতা বেগম ও তার মেয়ে স্বর্ণলতার পরিবার ও স্বজনরা। হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলছে কুয়েতের পুলিশ। তাদের মরদেহ দেশে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ধামরাই পৌর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মান্নান শিকদারের স্ত্রী মমতা বেগম সরকারি ভিসায় 25 বছর আগে কুয়েতে চাকরি নেন। 2017 সালে ভিসা নিয়ে তার মেয়ে স্বর্ণলতাও যান কুয়েতে। গত শুক্রবার কুয়েতের আরব টাইমস পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, কুয়েত শহরের জেলিব আল শুয়েখ এলাকায় নিজ বাসা থেকে প্রবাসী বাংলাদেশি মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় হত্যাটি পরিকল্পিত বলে ধারণা করছে দেশটির পুলিশ। নিহত মমতা বেগমের ছেলে ইজাজ আহমেদ জানান, কুয়েতে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি যুবকের সঙ্গে শুক্রবার তার বোনের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু গত মঙ্গলবার থেকেই তার মা বোনের মোবাইল ফোন বন্ধ পাচ্ছিলেন। পরে গণমাধ্যমে বাংলাদেশি মা মেয়ের মৃত্যুর খবর কুয়েতে থাকা স্বজনদের কাছে নিশ্চিত হন। আমি জানি না কিসের থেকে কি হয়েছে, শুক্রবার দিন বিয়ে ঠিক হয়েছে, মঙ্গলবার দিন মেরে ফেলছে। আপনারা এটার বিচার করেন। মা মেয়ের লাশ সরকার যে কোনো উপায়ে সাহায্য করলে অতি শীঘ্রই মানে দেশে আনা যায় সেই ব্যবস্থা করার জন্য অনুরোধ রাখবো সরকারের প্রতি। নিহতদের মরদেহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে ধামরাই উপজেলা প্রশাসন। যোগাযোগ করুক, আমি সেই চ্যানেলে তাদেরকে যোগাযোগ করতে হবে বা সেই চ্যানেলে যোগাযোগ করে আমরা লাশটা দ্রুততম সময়ে নিয়ে আসতে পারি, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। প্রবাসী মা মেয়ে খুনের ঘটনায় কুয়েতে একটি হত্যা মামলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আইন প্রণয়নের 7 বছর পেরিয়ে গেলেও এখনও তৈরি হয়নি বাংলা একাডেমির প্রবিধান। এটা 14 বছর ধরে পদোন্নতি আটকে রয়েছে একাডেমির কর্মকর্তাদের। কর্মীদের মাঝে তৈরি হয়েছে বেতন বৈষম্য সহ নানা জটিলতা। গতি কমেছে গবেষণা কাজেও। বাংলা একাডেমি আইন প্রণীত হয় 2013 সালের 22 সেপ্টেম্বর। এরপর প্রায় 7 বছর পেরিয়ে গেছে, এখন পর্যন্ত একাডেমির কোনো প্রবিধান তৈরি হয়নি। ফলে 14 বছর ধরে পদোন্নতি পাচ্ছেন না কর্মকর্তারা। কর্মীদের মধ্যে তৈরি হয়েছে বেতন বৈষম্য সহ নানা জটিলতা। অভিযোগ আছে
নানা সময়ে দায়িত্ব পালন করা মহাপরিচালকদের অবহেলার কারণে এত বছরেও প্রবিধান তৈরি হয়নি। তবে বর্তমান মহাপরিচালক বলছেন প্রবিধানের খসড়া চূড়ান্ত, অপেক্ষা সরকারি সিদ্ধান্তের। আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছেন দীর্ঘদিন তারা তাদের পদোন্নতি থেকে বঞ্চিত। অতি দ্রুত প্রবিধানমালাটি করা যায় সে ব্যাপারে আমার সাধ্যমতো আমি সংস্কৃতি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ক্যাবিনেট ডিভিশন, আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয় সহ সবার সঙ্গে কথা বলেছি। গত 10 বছরে বিবর্তনমূলক বাংলা অভিধান, আধুনিক বাংলা অভিধান, বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালার মতো কিছু হাতে গোনা গবেষণা ও গ্রন্থ প্রকাশ ছাড়া উল্লেখযোগ্য কাজ নেই। এর মধ্যে বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালার সব জেলার বই এখনো প্রকাশ হয়নি। তাছাড়া প্রকাশিত বইগুলোর মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন, নেই গবেষণা কাজের ধারাবাহিকতা। গবেষণা বৃত্তি বাংলা একাডেমিতে এখন চালু আছে। নতুন করেও আমরা আরও গবেষণা বৃত্তি দেওয়ার জন্য, যাতে করে কোনো গবেষক এই শিক্ষাবৃত্তি বলেন, গবেষণা বৃত্তি বলেন, এর ভেতর দিয়ে যাতে উচ্চতর শিক্ষা কিংবা গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারেন সে বিষয়ে আমরা কার্যক্রম হাতে নিয়েছি এবং এটা কার্যকর হয়ে যেত ইতোমধ্যে। শুধুমাত্র করোনার কারণে আমাদের ইচ্ছা ছিল ফেব্রুয়ারির বইমেলার পরপরই মার্চ মাসেই এই কাজগুলো আমরা করব। বাংলা একাডেমিতে মোট বিভাগ 8টি, 2টিতে নেই পরিচালক, 3টিতে ভারপ্রাপ্ত পরিচালক। অনুবাদের মতো গুরুত্বপূর্ণ উপবিভাগেও জনবলের অভাব। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বলছেন অভ্যন্তরীণ জটিলতার কারণে এত বছরেও প্রবিধান হয়নি। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলা একাডেমির প্রবিধান বাংলাটা এখন দ্রুত চূড়ান্তকরণের কাজটা হবে। এটা যাবে লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগে। এটা একটু জটিলতায় পড়েছিল, অন্যদিকে চলে গিয়েছিল এর আগে, তো সেটার কোর্স কারেকশন করা হয়েছে। এখন দ্রুত হয়ে যাবে আমরা আশা করি। বাংলা একাডেমির সব জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংস্কৃতি মন্ত্রণালয়ের। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়া পরিবর্তনের কারণে বড় ধরনের প্রভাব পড়ছে দেশের কৃষিতে। বিশেষ করে রংপুর বিভাগে ধান চাষ ও কাটার সময় বৃষ্টি বা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। আবহাওয়াবিদরা বলছেন পূর্বাভাস অনুযায়ী ফসল রোপণ বা সংগ্রহের সময় বদলে নিলে ক্ষতি কিছুটা কমানো যাবে। দেশের উত্তরাঞ্চলে বেশ কয়েক বছর ধরেই প্রাক মৌসুমে অতিবৃষ্টি, কখনো কখনো বন্যা দেখা দিচ্ছে। বিশেষ করে এপ্রিল মে মাসে গড় বৃষ্টির সময় ও পরিমাণ বেড়েছে অনেক। রংপুর বিভাগের 5 জেলায় এবার জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে 1 মাসেরও বেশি সময় স্থায়ী ছিল বন্যা। এতে নষ্ট হয়েছে ধান, সবজি সহ প্রায় 14,500 হেক্টর জমির ফসল। এ অবস্থায় কৃষির ক্ষতি মোকাবেলায় আবহাওয়ার পূর্বাভাস সরাসরি কৃষকের কাছে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া পূর্বাভাস অনুযায়ী ফসল বোনা ও সংগ্রহ করলে ক্ষতি কিছুটা কমবে। প্রতি সপ্তাহে বা প্রতিদিন তারা আমাদের কাছ থেকে ফোরকাস্টগুলো জেনে নেবে এবং সেটা সার্কুলেট করবে, সেটা প্রচার করবে কৃষকদের মাঝে, এবং কৃষকরা সেভাবেই তাদের ব্যবস্থা নেবেন। তাহলেই বীজতলায় যেমন বীজ ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাবে, ঠিক তেমনই ফসল তারা একদিন আগে বা 2 দিন আগে বা 2 দিন পরে বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী তারা ফসল সংগ্রহ করতে পারবে। কৃষি বিভাগ বলছে পূর্বাভাস অনুযায়ী কৃষকদের পরামর্শ দেওয়া হয়, তবে আবহাওয়া বিভাগের সাথে আরও বেশি সমন্বয় দরকার। যে এলাকায় যেটি প্রযোজ্য হয় আবহাওয়ার ক্ষেত্রে সেগুলো চরে কোনগুলো প্রযোজ্য হবে, বন্যাপ্রবণ এলাকায় কোনগুলো প্রযোজ্য হবে, এবং আমরা এমনও করি যে বৃষ্টিপাত অতিরিক্ত হতে পারে, বন্যা হতে পারে, এই সময় ধান কাটার কথা হয়তো অগ্রিম বলে দিতে পারি। আবহাওয়াবিদরা বলছেন পূর্বাভাস মেনে চললে শুধু ফসলের ক্ষতিই নয়, কমতে পারে বজ্রপাতে প্রাণহানির সংখ্যাও। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রংপুর। এ বিষয়ে আরো জানাতে এবারে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, আবহাওয়া পূর্বাভাস এবং সেই অনুযায়ী চাষাবাদ নিয়ে কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কি ধরনের কাজ করে থাকেন এবং তারা কৃষকদের সাথে কিভাবে সমন্বয় করেন? দেখুন, বাস্তবতাটা হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর থেকে বা আবহাওয়া অফিসগুলো থেকে যেভাবে পূর্বাভাস দেওয়া হয় তার বেশিরভাগ পূর্বাভাসই আসলে কৃষকদের কাছে ঠিকঠাক মতো পৌঁছে না। এটা বর্তমান বাস্তবতা। এটার পেছনে অনেক বড় একটা কারণ হচ্ছে যার প্রথমত আবহাওয়া অফিসের যেসব কর্মকর্তা কর্মচারী আছেন তাদের লোকবলের কিছুটা সংকট, পাশাপাশি কৃষি অধিদপ্তরের যেসব লোকবল আছে তাদেরও কিছুটা সংকট। আর একটি কথা হচ্ছে যে সরাসরি যখন বার্তাটি পৌঁছানো না যায় তখন আসলে সেই কথাটি বা সেই বার্তাটি কিছুটা পরিবর্তন হয়ে যায়, এটা তো সার্বজনীন সত্য কথা। তো এর ফলেই আসলে আবহাওয়ার যে
পূর্বাভাস সেটি সরাসরি আসলে কৃষকের কাছে পৌঁছে না, যার কারণে এই অবস্থাটা হচ্ছে। আমি একটু আপনাকে পরিসংখ্যান জানাতে চাই। রংপুর অঞ্চলের যে প্রতিবেদনটি আমরা এতক্ষণ শুনছিলাম, দেখছিলাম, সেখানে 30 বছরের তার রংপুরের যে সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান আছে, তিনি 30 বছরের একটি হিসাব আমাকে দিয়েছেন। এখানে ফেব্রুয়ারি মাসে 150 ভাগ, এপ্রিল মাসে 105 ভাগ এবং সেপ্টেম্বর মাসে 66 ভাগ বেশি বৃষ্টিপাত গবেষণা করে দেখা যাচ্ছে যে এই সময়টাতে বেশি বৃষ্টিপাত হয়েছে। এবং শুধু তাই নয়, যে বৃষ্টিপাতের যে গড় দিন সংখ্যা সেটিও কিন্তু বেড়ে গেছে গত কয়েক বছরে। এই বছর জুলাইতে যে এই 26 দিন গড়ে বৃষ্টিপাত হয়েছে জুন এবং জুলাইতে, যেটি অন্যান্য বছর হয় হচ্ছে 16 দিন। তো এই যে লম্বা সময়ে বৃষ্টিপাত থাকায় সেখানে কিন্তু কৃষকদের যে এই রোপণের যে সময়টা, বিশেষ করে এবার আমন রোপণ, এই অঞ্চলের কৃষকেরা কিন্তু বেশ কিছুটা দেরি করে রোপণ করেছেন, কারণ এবারে পূর্বাভাসটা ছিল যে যেহেতু বন্যা হচ্ছে সুতরাং কিছুদিন পরে আমনের চাষটা রোপণ করা। কিন্তু এর আগে আমরা দেখেছি যে বড় মৌসুমে যখন কৃষকেরা ধান কাটতে যাবে ঠিক তখনই বৃষ্টির ফলে তাদের ধান যেমন নষ্ট হয়েছে এবং ধান সংগ্রহ, কাটা এবং শুকানোর ক্ষেত্রেও যথেষ্ট বেগ পেতে হয়েছে। এবার যেমন আগাম বন্যাতে আউশের একটি বড় ক্ষতি আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে বগুড়া অঞ্চল, রংপুর অঞ্চলে বেশ কিছুটা আউশের ক্ষতি হয়েছে। শুধু আউশ নয়, এবার বগুড়া অঞ্চলে যেটি দেখা গেছে যে প্রচুর পরিমাণে বৃষ্টির ফলে যেসব সবজি উৎপাদন হয়, বগুড়া একটি সবজির বড় হাব, তো সেই হাবে প্রচুর পরিমাণে সবজি নষ্ট হয়ে গেছে, যার কারণে আমরা দেখেছি যে এই অঞ্চল থেকে যেসব সবজি রপ্তানি হচ্ছে বিভিন্ন অঞ্চলে অনেক বেশি দামে সেসব সবজি এখান থেকে রপ্তানি হচ্ছে, এমনকি বগুড়ার মানুষকেও অনেক বেশি দামে সেই সবজিগুলো কিনতে হচ্ছে। সুতরাং এই যে আপনি বলছিলেন যে আবহাওয়া অফিসের সাথে সরাসরি কৃষকদের যোগাযোগ হওয়া বা তথ্য পাওয়াটা সম্ভব নয়, তো এই মাধ্যমটা যাতে সহজ হয় সে বিষয়ে কি কৃষি কর্মকর্তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আমি একাধিক কৃষি কর্মকর্তার সাথে আলাপ করেছি এই প্রতিবেদনটি তৈরি করার আগে। তো তাদের যেটি একটাই কথা যে লোকবল একটি বড় সংকট এবং বিশেষ করে আবহাওয়া অফিসের যে পূর্বাভাসগুলো সেগুলো বেশিরভাগই ওয়েবসাইট নির্ভর। সুতরাং কৃষকদের কাছে আসলে সবসময় সেই ওয়েবসাইটের তথ্যগুলো বা কৃষকদের পক্ষে সেই ওয়েবসাইটের তথ্যগুলো পাওয়াটা সম্ভব না। যেটি হয় যে কৃষি অধিদপ্তর সেই ওয়েবসাইট থেকে তথ্যগুলো নিয়ে সেটি কৃষকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। তো এখানেও কিছুটা ইনফরমেশন গ্যাপ তো থেকেই যায়, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় ইনফরমেশনটি পাস হচ্ছে। যদি এমন কোনো ব্যবস্থা থাকতো বা এমন কোনো ব্যবস্থা করা সহজ হতো যে সরাসরি কৃষক সেই আবহাওয়ার বার্তাগুলো পেয়ে যাচ্ছেন, তাহলে আরও অনেকটা ইজিয়ার হতো বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সেটার জন্য আসলে বেশি লোকবলের দরকার এটি তারা মনে করছেন। অন্যদিকে আবহাওয়াবিদরা বলছেন যে যদি প্রতি সপ্তাহে না হোক, 15 দিনে না হোক, অন্তত মাসে একবার যদি আমিনুল লতিফ, আপনাকে ধন্যবাদ। বার্সা মেসির সম্পর্কে টানাপোড়েন চলছে। এখন মুখোমুখি অবস্থানে দুই পক্ষ। প্রি সিজন ক্যাম্পে মেসির না আসার ঘোষণা আগুনে ঘি ঢেলেছে। রিলিজ ক্লজের গ্যাড়াকলে আটকে যেতে পারেন LM10। আর্জেন্টাইন মহাতারকার সাবেক এজেন্ট মিনগুয়েলার ধারণা নু ক্যাম্পে থাকতে হবে তাকে। বার্সার সাবেক সহকারী কোচ হুয়ান কার্লোস অবশ্য সুন্দর সমাধান চান। অন্যদিকে মেসিকে ইংল্যান্ডে দেখার অপেক্ষায় আছেন EPL এর সাবেক তারকারা। চুক্তি নবায়নে রাজি না হলে আলোচনার সুযোগ নেই। মেসিকে ছাড়তে চায় রিলিজ ক্লজের 700 মিলিয়ন ইউরো। এটাই নাকি বার্সেলোনার স্ট্র্যাটেজি। তাতে খেপেছেন আর্জেন্টাইন নাম্বার 10। প্রি সিজন ক্যাম্পে না আসার সিদ্ধান্তে এখন বার্সা মেসি সম্পর্কে যুদ্ধের ট্যাগ। বার্সা নাকি গেল জুনেই জেনে গিয়েছিল এটাই নু ক্যাম্পে মেসির শেষ মৌসুম। তাহলে কেন এত জটিলতা? 20 বছরের সম্পর্কে ফ্রি ট্রান্সফারের অনুরোধ রাখতেই পারে ক্লাব কর্তৃপক্ষ। মেসি বুদ্ধিমান, যদিও একটু আত্মকেন্দ্রিক। হুট করে সে এই সিদ্ধান্ত নেয়নি, অনেক ভেবেই নিয়েছে। আমি মনে করি তার সিদ্ধান্তকে সম্মান দেওয়া উচিত। সে এমন অবস্থান অর্জন করেছে। পরবর্তী গন্তব্যে পৌঁছাতে কঠিন সমীকরণ। মেসি পড়েছেন গ্যারাকলে, তাতে দল বদলের নিশ্চয়তা নেই। মেসির লিগ্যাল টিম পরিস্থিতি ঠিকঠাক বুঝতে পারছে না। রিলিজ ক্লজের বাধ্যবাধকতা যে কোনো ক্লাবকে ফ্রি ট্রান্সফারে মেসিকে নিতে আটকে দিবে। অর্থাৎ নিতে হলে ক্লজের 700 মিলিয়ন ইউরো দিতে হবে। সেক্ষেত্রে 90% সম্ভাবনা মেসি বার্সাতেই কন্টিনিউ করবে। বার্সা মেসিকে হারাবে, সে অন্য কোথাও তার ক্যারিয়ার শেষ করবে তা মনে হয় না। বার্সা কর্তাদের মুখোমুখি হলে পরিস্থিতি বদলাতে পারে।
মেসিকে পাওয়ার লড়াইয়ে আছে পিএসজি। নেইমার ডি মারিয়া খুব করে চাইছেন বন্ধু আসুক প্যারিসে। ইন্টার মিলানও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু সাবেক গুরু গার্দিওলার টানে মেসি যেতে চান ম্যানচেস্টারে। আমি মেসিকে প্রিমিয়ার লিগে দেখতে চাই, এতে ম্যান সিটির আরও শক্তি বাড়বে, তবে অপরাজেয় হবে তা নয়। ছোটবেলা থেকে বার্সার সমর্থক, তাদের সেরা ফুটবলার চলে গেলে সেটা দুঃখজনক। যদি সে ইংল্যান্ড আসে সবাই উপভোগ করবে। স্পোর্টস মার্কেটের বিশ্লেষণে মেসি স্পেন ছাড়লে তার অর্থনৈতিক প্রভাব ব্যাপক। বিশ্বসেরা ফুটবলারকে হারালে নেমে যাবে বার্সার ব্র্যান্ড ভ্যালু। বিপরীতে মেসি ম্যান সিটিতে এলে ইপিএলে আসবে নতুন জোয়ার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল ব্রিথিং সংবাদ দুপুরের এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।